সম্ভবত একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে, আবার তেরা ক্যা হোগা রে চিন্ময় কৃষ্ণা। দেখেন, আমি প্রথম থেকে বলে এসেছি, তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেনি। আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি। চিন্ময় কৃষ্ণা দাস, যাকে ইস্কনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল, কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন মানে শিশুদের সাথে লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস এবং কি তার সাথে থাকা কিছু ব্রহ্মচারী বা আরও কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আমাদের বাংলাদেশের যে ইস্কন সম্প্রদায়ের, তাদের অর্ডারকে অবমাননা করা, স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে, পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইস্কন থেকে। যখন এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে সারা বাংলাদেশে ইস্কন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে, তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইস্কনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন। তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইস্কন, তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের কোনো মুখপাত্র নন, তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইস্কন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা। ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ ও পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে তাদের দ্বারা মানে যেই কয়েকজন কতিপয় ব্যক্তি তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয়। গত 3রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এর সাথে আরও কয়েকজন আছেন লীলারাজ গৌরদাস, শতঞ্জ গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। তো এখন এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণা, তাকে যখন ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা অনেকেই তাকে ইস্কনের মঞ্চ হিসাবেই বা ইস্কনেরই পার্ট 2 প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন। আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল, যার মধ্যে চট্টগ্রামে লালদিঘির পারে যেই বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল, এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এসিড ছোড়ার মতন ঘটনা কিন্তু ঘটিয়েছিল। সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড কিন্তু এই চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে, এমনকি ইস্কনের যারা হাই অথরিটি আছেন তারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে এই আইনজীবী হত্যাকাণ্ডের বিচার তারা দৃষ্টান্তমূলকভাবে দেখতে চায়। তো এই চিন্ময় কৃষ্ণ দাস শুধুমাত্র ইস্কনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না, সাধারণ যারা হিন্দু জনতা আছেন ধর্মীয় ভাবাবেগে বিশ্বাসী তাদেরকেও ব্রেইন ওয়াশ করে টেকনিক্যালি কিছুটা ম্যানুপুলেট করেছে। তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে সরকার রাষ্ট্রদ্রোহী অ্যাক্টিভিটিস হিসাবেই আসলে বিবেচনা করছে। এর পাশাপাশি আপনি দেখেন যে ইস্কন আজকে যখন এই বক্তব্য দিয়েছে, এরপরে ইস্কনের যারা অনুসারী আছেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ইস্কনের অনুসারী নাকি চিন্ময় কৃষ্ণের অনুসারী। যদি চিন্ময় কৃষ্ণের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার হিসাব আলাদা, আর যদি আপনি ইস্কনের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার বুঝতে হবে আপনার এই নেতাকে দল থেকে অনেক আগে বের করা হয়েছে, খুব স্পর্শকাতর ঘটনা ছিল তার বিরুদ্ধে। এগুলো নিয়ে আজকে আমরা দেখেছি এখানে নানান বক্তব্য এসেছে। এখন এই বক্তব্য আসার পর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আপনারা কিন্তু এখন বিষয়টাকে সাংগঠনিকভাবে ইস্কনের ব্যানারে যেমন সারা পৃথিবী থেকে ইস্কনের যারা সদস্য আছেন বা বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটিসগুলো চলছিল ইস্কন নিয়া, বিষয়টা কিন্তু এখন ইস্কনের সাথে নাই। চিন্ময় কৃষ্ণা সে নিজে একটাই একটা প্ল্যাটফর্ম বা ওয়ান ম্যান আর্মি শো তার কিছু অনুসারী নিয়ে সে কিন্তু এই কার্যক্রমগুলো করছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের যখন মানে চিন্ময় কৃষ্ণ দাস যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে, ইস্কনের আরেকটু অফিসিয়ালি বিবৃতি দেওয়া দরকার ছিল। তারপরে আমরা ইস্কনের যে বাংলাদেশ শাখা যারা এখানে প্রধান আছেন তাদেরকে আমি এক জায়গাতে ধন্যবাদ দিই যে আপনারা বিষয়টা ক্লিয়ার করেছেন এবং কি তারা বলছেন যে ভাই এই ঘটনায় আমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, আমরা সেইটার বিচার দাবি করছি। তো চিন্ময় কৃষ্ণ দাস সে যে অপরাধ করেছে আইনের চোখে সেটা অপরাধ, সেটার বিচার হবে। তবে ভারত, তারপরে আমেরিকা, যুক্তরাজ্য, পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। ফাইনালি সরকার আসলে কতটুকু এই বিষয়টাতে আপনার কি বলা হয়েছে ধরেন টিকে থাকতে পারে সেটা হয়তো দেখা যাবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের প্রধান একটা স্পিরিট ছিল, একজন পুলিশের একটা ভিডিও ফাঁস হয়েছিল নিশ্চয়ই, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ বলছিল যে একটা মরে তো একটাই সরে, আর যেটা সাথে থাকে এটা কিন্তু সরে না। তো যার কারণে গুলি করে আসলে কোনোভাবেই এই আন্দোলনকে দমন করা যায়নি। অনেকটা বাংলাদেশি স্টাইলই পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, পিটিআইয়ের নেতা, তিনি জেলে বন্দী আছেন। দীর্ঘদিন যাবৎ তাকে আপনার এই সরকার জোরপূর্বক কারাগারে আটকে রেখেছে। এখন তাদের যারা নেতাকর্মীরা আছেন একটা লম্বা সময় পরে সরকার পতনের ডাক দিয়েছিল জেল থেকে ইমরান খান, আর এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন তার স্ত্রী বুশরা বিবি। কিন্তু পাকিস্তানের যেই সরকার তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান মানে এতটাই মেটিকুলাসলি সফল হয়েছে যে আপনি আশ্চর্য হবেন কিভাবে এই বিশাল যে জনসমাবেশ ছিল, লক্ষ লক্ষ মানুষের
আপনার যেই কারাগার অভিমুখে বা সরকার পতনের যে আন্দোলন ছিল সেটাকে সরকার টেকনিক্যালি হ্যান্ডেল করে ফেলেছে। আর দিন শেষে এই মুহূর্তে কেউ বলছেন যে বুশরা বিবি বিশ্বাসঘাতকতা করেছেন, ইমরান খানের যেই নির্দেশনা ছিল সেটাকে মানা হয়নি। এর পাশাপাশি ইমরান খানের যারা সমর্থক আছে তারা গণগ্রেফতারে কিন্তু এখন শিকার হচ্ছেন। প্রায় 1000-এর উপরে নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। দফায় দফায় সংঘর্ষ আর প্রাণহানির সাক্ষী হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। 3 দিন যাবৎ এই সরকার পতনকে কেন্দ্র করে চলেছিল বিক্ষোভ আর দাবি আদায়ে পাকিস্তানের পিটিআইয়ের এই রণমূর্তি এর আগেও কিন্তু দেখেছিল এই সরকার। তবে এবার জেলে বসে যে সরকার পতনের পরিকল্পনা ছিল সেটা সফল হয়নি। ইমরানের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। আর এই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন স্ত্রী বুশরা বিবি এবং তার বোন আলিমা খান। কিন্তু বিক্ষোভকে কেন্দ্র করে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে আপনার সফলতা এসেছে। ডি চক কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আগেই পরিকল্পনা এঁটে রেখেছিল সরকার। আর যার কারণে এখানে নতুনভাবে হাইলি মানে পিটিআইয়ের সমর্থক দেখলেই গুলি করতে হবে, সেনাবাহিনী নামানো হয়েছিল, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছিল। 3 দিন যাবৎ আন্দোলনের যে গতি ছিল বা যে মোড়টা ছিল, হঠাৎ করেই আজকে আচমকা পিটিআই থেকে আপনার এই আন্দোলন স্থগিত করা হয়েছে। আর এতে ইমরান খানের স্ত্রীর প্রতি নেতাকর্মীরা যথেষ্ট বিরক্ত। ঘটা করে আপনার এই কর্মীদেরকে রাজপথে ডেকে এনে এতগুলো জীবন ঝরানোর পর পিটিআইয়ের এই আন্দোলন আচমকা আপনার এই যে বন্ধ ঘোষণা করা হয়েছে, এতে কি বলা হয়েছে আপনার ইমরান খানের স্ত্রী বা যারা আছেন তারা বলছেন অনেকগুলো প্রাণ ঝরে গেছে। পুলিশ এবং সরকার যেই স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরও হয়তো শত শত প্রাণ ঝরে যাবে। কারণ আমরা দেখেছি যে ইসলামাবাদকে কেন্দ্র করে আপনার বড় বড় যে শিপের কন্টেইনারগুলো আছে আপনার লাইনের পর লাইন দিয়ে শহরের একাংশে মানে যেদিক দিয়ে মানুষ শহরে প্রবেশ করবে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ মানে একটার উপর একটা ওয়াল তৈরি করা হয়েছিল অস্থায়ী, যেন এই প্রটেস্টররা আপনার এই কি বলা হয় আমাদের বাংলাদেশে যে পুলিশের ব্যারিকেড সেগুলো ভাঙা খুবই সোজা, কিন্তু এই বিশাল ট্যাঙ্কের যেই ওয়াল এই ওয়ালকে টপকে কিন্তু আপনার যেতে পারেন। আর উপরে সেনাবাহিনী এবং পুলিশ সেখান থেকে গুলি চালিয়েছিল। আপনার এক প্রেস রিলিজ প্রকাশ করেছে পিটিআইয়ের মিডিয়া সেল। সেখানে বলা হয়েছে সরকারের বর্বরতা এবং কেন্দ্রীয় রাজধানীকে নিরস্ত্র মানুষের জন্য কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সাময়িক স্থগিত করেছি। ইমরান খানের নির্দেশনা মেনে সামনের দিকে আপনার এই আন্দোলনকে মানে নিয়ে যাওয়া হবে। তো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ পর্যন্ত পিটিআইয়ের 8 জন নিহত হয়েছেন। পাকিস্তান কেন্দ্রীয় সরকার বলছেন বুশরা বিবির জেদের কারণেই সহিংস হয়ে উঠছে ইসলামাবাদের এই বিক্ষোভ। তবে একদম তীরে এসে তরি ডুবিয়েছে আপনার পিটিআইয়ের কর্মী সমর্থকরা। কোথাও না কোথাও ভয় কাজ করে গেছে। এই মুহূর্তে সারা পৃথিবীতেই মানে একটু ছাড় দিলে যে কি হয়, বাংলাদেশের নমুনাটাও কিন্তু এটা আমরা এই মুহূর্তে দেখছি যে সরকার যদি দুর্বল হয় তাহলে এই সুবিধাটা সবাই নেওয়ার চেষ্টা করে। তবে পাকিস্তানের জন্য এটা খারাপ একটা ইস্যু যে ইমরান খানের মতন প্রথিত যশা একজন পলিটিশিয়ানকে এই মুহূর্তে তাদের দেশের সরকার জোরপূর্বক তাকে খাঁচায় বন্দি করে রেখেছে। এখন তার মুক্তি আসলে হবে কিনা বা এই ঘটনার পর আরও কি সাজা তার উপর আসে সেটা এখন দেখার অপেক্ষায়। ভালো থাকুন।